ভাইজান, ডেস্টিনির মাঠের হাওয়া কিন্তু দ্রুতই বদলাইতেছে। হুম। কেমনে বুঝলাম? ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র বা যে বাটপারের গোষ্ঠী, এই তাদের দালালদের সাম্প্রতিক ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভ, ফেসবুক অ্যাক্টিভিটিস এবং সামগ্রিক বিষয়গুলা স্টাডি করলে এটা আপনারাও বুঝতে পারবেন যে হাওয়া বদলাইতেছে। তো আমি দু একটা এক্সাম্পল দেই। দেখবেন, এই যে এই বাটপারের গোষ্ঠী বা এই দালাল গোষ্ঠীর সাম্প্রতিক ফেসবুক অ্যাক্টিভিটিস বা সোশ্যাল মিডিয়ার যেই ক্যাম্পেইনগুলো যদি আপনি সাম্প্রতিক সময়ের বিষয়গুলো দেখেন, তারা যা করতেছে এখন, তারা এখন রফিকুল আমিনের পাশাপাশি আলহাজ মোহাম্মদ হোসেনেরও নাম নিতেছে। মানে এতদিন তাদের মধ্যে রফিকুল আমিন প্রেম ছিল, এখন তাদের অন্তরে হোসেন প্রেমও জায়গা উঠছে আর কি। তো এই কারণেই বললাম যে হাওয়া পাল্টাইতেছে। মানে এতদিন তারা সবকিছুর ভিতরে খালি কি করত, রফিকুল আমিন রফিকুল আমিন করত। কিন্তু এদের সাম্প্রতিক কার্যক্রম এবং সাম্প্রতিক ফেসবুক লাইভ, আমি ওই যে বাট এক দালালের কালকে একটা লাইভ, আমি তো আবার এগুলা খুঁটাই খুঁটাই দেখি, আপনারা তো একটু জানেন। তো দেখলাম মোটামুটি মাসাল্লাহ, তার এখন রফিকুল আমিনের প্রতিও মহব্বত, আলহাজ মোহাম্মদ হোসেনের প্রতিও এখন তার মহব্বত তৈরি হয়েছে। মানে এই দালালের বাচ্চাদের এতদিন শুধু রফিকুল আমিন প্রেম ছিল, এখন তাদের মোহাম্মদ হোসেন প্রেম হচ্ছে এগাইয়া উঠছে আর কি। যেমন একটা পোস্টে দেখলাম, তারা এখন লিখছে, ওই যে একজন আইনজীবী আছে ওনার নাম মেনশন করে লিখছে যে রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের আইনজীবী। তো এতদিন কিন্তু এটা লিখতো না, এতদিন লিখতো কি রফিকুল আমিনের আইনজীবী, কিন্তু এখন লেখে রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের আইনজীবী। মানে এখন হোসেন আহমেদকে একটু মানে আলহাজ মোহাম্মদ হোসেনকে একটু তেলাইতেছে আর কি। তো এই কারণেই বললাম যে এই হাওয়া দ্রুতই বদল হইতেছে। তো যাই হোক, আহ, রফিকুল আমিন তো ঘাগুমাল। হ্যাঁ, কি করে আমি কই আপনি করে, ধরেন আমরা তো অনেকেই হেল্লোকে কাজ করছেন, আমিও কাম করছি। তো হেল্লোকে যতই কাম করি না কেন, আমি কামও করছি, আমি হেরে স্টাডিও করছি। তো যার কারণে রফিকুল আমিনের পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আমি রিড করতে পারি। আই নো হিম টু দ্য ব্যাকবোন। এবং আরও স্পেসিফিকভাবে যদি বলি, তার প্রত্যেকটা মুভ আমি ক্যালকুলেট করতে পারি। তো এখন আমার বেসিক অ্যাজাম্পশন যেটা, যে এখন সে এই আলহাজ মোহাম্মদ হোসেনের সাথে মিউচুয়াল করার চেষ্টা করতেছে রফিকুল আমিন। মানে রফিকুল আমিনের খাসলতটা কি আমি আপনাদের বলি। ধরেন আপনি যদি ওনার কথা একটু ইভ্যালুয়েশন করেন, উনি এক হাত তার প্রতিপক্ষের ঘাড়ে রাখে আর আরেক হাত প্রতিপক্ষের পায়ে রাখে। তো পরিস্থিতি সুবিধাজনক হইলে ও প্রতিপক্ষের ঘাড়ে ধরে চাপ দেয়, আর পরিস্থিতি একটু বেকায়দা হইলে প্রতিপক্ষের পায়ে ধরে তেলানি শুরু করে। তো বর্তমান সিচুয়েশন একটু বেকায়দা, তো এই কারণে উনি এখন তার অনৈতিকতার বিরুদ্ধে যারা কথা বলছে বা বলতেছে বা অবস্থা নিছে, এদেরকে তেলাইতেছে আর কি। তো এই কারণেই এখন ওই দালালের বাচ্চাদের অন্তরে মানে মোহাম্মদ হোসেন প্রেম জাগায় উঠছে, এবং তারা এখন সবকিছুতে রফিকুল আমিনের সাথে মোহাম্মদ হোসেনের নামটাও নিতেছে এবং ওনাকেও এখন তেলানো শুরু করছে এই আর কি। যাই হোক, ওই দালালের বাচ্চা করে আমরা তো এখন মোহাম্মদ হোসেন প্রেমী বানাইছি বাম্বু দিয়া দিয়া। তো সামনে আমরা আরো বাম্বু রেডি করতেছি, এরপরে এরা হারুন প্রেমীও হইব, মানে জেনারেল হারুনের প্রতিও তাদের আন্তরিকতা তৈরি হইব। তারপরে এদের ভিতরে এই দালালের বাচ্চাদের ভিতরে সামনে গোফরান প্রেম, সাইদ প্রেম, স্বপন প্রেম, আশরাফ প্রেম, সব প্রেমী আমরা জাগামো। এগরে আমরা এদের প্রতিও বা ওনাদের প্রতিও আমরা এদেরকে প্রেম জাগাইতে বাধ্য করবো। তো দালালের বাচ্চারা এখন হোসেন প্রেম শুরু করছে, ভালো। সামনে এখন দেখবেন এদের ভিতরে মানে গোফরানুল হকের প্রতি প্রেম তৈরি হবে, সাইদুর রহমানের প্রতি প্রেম তৈরি হবে, মেজবাউদ্দিন স্বপনের প্রতি প্রেম তৈরি হবে, আশরাফুল আমিনের প্রতি প্রেম তৈরি হবে, নতুন বোর্ডের প্রতি প্রেম তৈরি হবে, সবার প্রতি প্রেম তৈরি হবে। কারণ বাম্বু যাইতেছে তো জায়গা মতো। আর জানেনই তো,
বিলাই কি সাদে গাছে উঠে? তো সাদে গাছে উঠে না। তো যাই হোক, সমস্যা নাই, দালালের বাচ্চারা আপনারা রেডি থাকেন। আপনাদের সামনে আরো অনেক প্রেমী বানাবো আমরা। আপনারা আগে ছিলেন রফিকুল আমিন প্রেমী, এখন হোসেন প্রেমী হয়েছেন। সামনে যে গফরান প্রেমী, সাইদ প্রেমী, স্বপন প্রেমী, আশরাফ প্রেমী, নতুন বোর্ড প্রেমী, সব প্রেমী আমরা আপনাদের বানাবো, অপেক্ষা করেন। তো যাই হোক, আমরা একটু অফিসিয়াল আলোচনায় আসি, কোম্পানিগত কার্যক্রমের কিছু আলোচনায় আসি। গতকালকে থেকে কিন্তু ডিন ভেরিফিকেশনের কাজে সিআইডির ইনক্লুডিং হয়েছে, এটা জানেন তো আপনারা। তো এই যে দেখেন, আপনাদের আগেই বলছিলাম যে অনেক কাজ কিন্তু ধীরে ধীরে আপডেট হবে, এত হতাশ হওয়ার কিছু নাই, এত চিন্তিত হওয়ার কিছু নাই। তো ডিন ভেরিফিকেশনের কাজে আপনারা চাইলে এখন ডিন দিয়েও ভেরিফিকেশন করতে পারেন, সিআইডি দিয়েও ভেরিফিকেশন করতে পারেন। ওয়েল, এবং দেখেন আরও একটা আপডেট আমরা যেটা দেখলাম, যে এখন আমরা ডিন ভেরিফিকেশন করতে গেলে ডিন ভেরিফিকেশন হোক চাই না হোক, আমাদের মেইলে কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে ওই যে ডিন যাচাই ত্রুটি বা তথ্য যাচাই ত্রুটি, এরকম একটা শিরোনামে কিন্তু আমাদের আবার নোটিফিকেশন আসছে। ভেরিফিকেশন হয়ে গেলেও আসছে, ভেরিফিকেশন না হয়ে গেলেও আসছে। এবং আরও একটা ভালো একটা বিষয় যেটা, যে স্পেসিফিকভাবে আমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিন ভেরিফিকেশনের প্রবলেমটা কোথায় হচ্ছে। তাহলে এই যে একটা টেকনিক্যাল একটা জটিলতা যে তৈরি আগে ছিল, সেই জটিলতাটা কিন্তু এখন আর নাই। আপনি কাজ করতে গিয়ে আপনি কিন্তু স্পেসিফিকভাবে জানতে পারছেন যে আপনার ডিন ভেরিফিকেশনের অ্যাকচুয়ালি কোন জায়গাটায় তথ্যের ঘাটতিতে ভেরিফিকেশনটা হচ্ছে না। এটাও কিন্তু আমাদের কার্যক্রমের আরও একটা আপডেট। সো ডিন ভেরিফিকেশনের যে কাজ আছে, এটা আসেন আমরা তুমুল গতিতে চালায়া যাই। এক একটা ডিন ভেরিফিকেশন হবে, আর ওই দালাল গোষ্ঠীর গালে এক একটা চপেটাঘাত হবে। এক একটা ডিন অ্যাক্টিভেশন হবে, আর দালাল গোষ্ঠীর বিজি বরাবর আপনার হাই বাউন্সার হবে শোয়েব আক্তারের। এনিওয়ে, কাজ চালাই যান। তো এই ক্ষেত্রে মালিক পক্ষে যারা আছেন, আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, সবাইরে দয়া করে ডিন ভেরিফিকেশন করতে দিয়েন না। তো মা, এটা আবার কোন ধরনের কথা কইলাম? আপনারা ভাবতে পারেন যে ডিন ভেরিফিকেশনের কথা, সবাই ডিন ভেরিফিকেশন করব, তো আবার সবাইরে ডিন ভেরিফিকেশন করতে দিয়েন না, এই কথা কেন কইলাম? কইলাম এই জন্য যে ওই যে আমি তো কইলামই যে আমি এদের সম্পর্কে মানে এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের প্রত্যেকটা মুভ স্টাডি করতে পারি দালালদের। তো আমার ধারণা যেটা, বা আমি এরকম আরও অনেক বিষয় যেটা উপলব্ধি করতে পারতেছি, যে এখানে ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র, তাদের কিছু দালাল এখানে ইনফিলট্রেট হইতে পারে। মানে ধরেন এই দালালের বাচ্চারা গত 12 বছর যে কাজগুলো করছে ডেস্টিনি বিরোধী কাজের ক্ষেত্রে, যে যখনই কোনো একটা কাজ তাদের বিরুদ্ধে যায়, তখন তারা এই কাজটাকে বন্ধ করার চেষ্টা করছে। তো যখন বন্ধ করার চেষ্টা করে বন্ধ করতে পারে নাই, তখন তারা কি করছে, কৌশলে এই কাজে অনুপ্রবেশ করছে, কইরা তারপরে এই কাজটাকে নষ্ট করে দিছে। সে ফর এক্সাম্পল ধরেন মাল্টিপারপাসের গত নির্বাচনটায় যখন তারা দেখলো যে এই নির্বাচন আর আটকানো যাবে না, তখন তারা তাদের কিছু দালাল গোষ্ঠী ইনফিলট্রেট করাইলো, করার পরে গত কমিটিটাকে কিন্তু অকার্যকর রাখলো। সেমভাবে ডেস্টিনির বোর্ড যখন হয়ে গেল তলবি সভা, পরবর্তী সময়ে যখন দেখলো আর তলবি সভা এবং এই বোর্ড আর আটকানো যাইতেছে না, তখন একটা প্রতিপক্ষ দাঁড় করাইয়া সুমোটো রুল জারির মাধ্যমে দালালের কিছু মানে গোষ্ঠী ইনফিলট্রেট করলো এই কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করার জন্য। তো সেমভাবে এখনের যে কার্যক্রম ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশন, এটাকেও বাধাগ্রস্ত করার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করছে। তো এখন যেহেতু পারতেছে না, তো আমার ধারণা এরা এখন তাদের কিছু দালালকে এখানে অনুপ্রবেশ ঘটাবে, ইনফিলট্রেট করবে, যাতে এই কাজটাকে বিতর্কিত বা ভণ্ডুল করা যায়। তো এই কারণেই আমি বললাম যে মালিক পক্ষের যারা আছেন, দয়া করে আপনারা ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে মনে হয় একটু বিষয়গুলো কনসার্নে রাখলে প্রতিষ্ঠানের জন্য এটা মঙ্গলজনক হবে। বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে, এ ব্যাপারে আপনাদের সদয় বিবেচনা আশা করছি। বিশেষ করে মালিক পক্ষে যারা অত্যন্ত ডেসপারেটলি এই মুহূর্তে ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশনের কাজে মনোযোগ দিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ব্যাপারটিতে। এনিওয়ে, এইবার আমরা আমাদের অনলাইন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে একজন ডায়মন্ড এক্সিকিউটিভকে ধন্যবাদ দিব। ওনার নাম ডায়মন্ড ফিরোজ আলম মাসুদ। আমি ওনাকে ধন্যবাদ দিব এই জন্য যে উনি ফেসবুকের মাধ্যমে অলরেডি ডিন অ্যাক্টিভেশন এবং ডিন ভেরিফিকেশনের যে প্রচারণা, সেটার কাজ অলরেডি উনি শুরু করে দিয়েছেন।
যেমন আমি ওনার আইডি থেকে দেখলাম যে উনি ডিন ভেরিফিকেশন করেছেন, এটা পোস্ট করেছেন এবং সামগ্রিকভাবে বিভিন্ন ব্যক্তিদের কাছে সহযোগিতার কথাও বলেছেন এবং ওনার টিমের সবাইকে ডিন ভেরিফিকেশনের আহ্বান জানিয়েছেন। তো আমি সকল ডায়মন্ডের কাছেই বিনীতভাবে এই আহ্বানটুকু করব, আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের আইডি থেকে যদি ফেসবুকে এই মার্কেটিংটা শুরু করেন এবং এই ক্যাম্পেইনটা শুরু করেন, আমি মনে করি এই ডিন অ্যাক্টিভেশনের যে কাজটা বা ডিন ভেরিফিকেশনের যে কাজটা চলছে এটা আরও গতিশীল হবে। তো বিশেষ করে জনাব ফিরোজ আলম মাসুদ, আপনাকে অশেষ ধন্যবাদ এবং আশা করছি আপনার এই কার্যক্রমের ধারাবাহিকতায় উৎসাহী হয়ে বাকি ডায়মন্ডরাও এভাবে ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে এবং ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে অনলাইন ক্যাম্পেইন চালিয়ে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রমকে আরও গতিশীল করবেন। এ ব্যাপারে আপনাদের সকল ডায়মন্ডের সহযোগিতা আশা করছি। আইনি জটিলতায় যারা আছেন তাদের কথা বাদে আর কি, যেহেতু অনেকে আইনি জটিলতার কারণে মেবি ফেসবুকে হয়তো বা এরকমভাবে আসতে পারবেন না, কিন্তু যাদের কোনো আইনি জটিলতা নাই, আপনাদের কাছ থেকে আমরা এই ফেসবুক ক্যাম্পেইনের এই সহযোগিতাটুকু আশা করছি। বিশেষ করে গত প্রোগ্রামে ডায়মন্ড এক্সিকিউটিভ মিটিংয়ে যারা এসেছিলেন, আপনাদের কারোরই খুব একটা আইনি জটিলতা নাই। তো আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আশা করছি, যেমনটা করেছেন জনাব ফিরোজ আলম মাসুদ। এনিওয়ে, তো এবার আসেন পরবর্তী আলোচনায় যাই। ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশন এই ইস্যুতে মালিক পক্ষের কাছে এর আগেও আমি কিছু বিষয়ে আমরা আবেদন করেছিলাম। এই সেম আবেদনগুলো আজকে একটু রিপিট করব। যেমন আমি মনে করি আমাদের সাপ্তাহিক একটি সুনির্দিষ্ট কর্মশালা যদি এই মুহূর্তে শুরু হয়, ইট উড বেটার ফর ডেস্টিনি গ্রুপ, ইট উড বেটার ফর ডিন ভেরিফিকেশন অ্যান্ড ডিন অ্যাক্টিভেশন। কেন? কারণ এর আগে আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করেছিলাম বা ডিটেল বলেছিলাম, আজকেও একটু বলছি। যেমন দেখেন, ডিন ভেরিফিকেশন বা ডিন অ্যাক্টিভেশনের যে কাজটায় আমরা হাত দিয়েছি, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। যেমন আমাদের প্রাইমারি টার্গেট বা প্রাইমারি গোল বা প্রাইমারি লক্ষ্যমাত্রা হচ্ছে 1 লক্ষ ডিন ভেরিফিকেশন করা। তো এই 1 লক্ষ ডিন ভেরিফিকেশনটা কিন্তু একটি ছোটোখাটো কোনো কাজ নয়, এটি একটি বিশাল কর্মযজ্ঞ আমি মনে করি। তো সেই ক্ষেত্রে টাইম এবং লেবারের একটা মাল্টিপ্লিকেশনের বিষয়ে আমি গত একটা প্রোগ্রামে আপনাদেরকে বলেছিলাম যে আমরা হয়তো বা এই মুহূর্তে 150 দায়িত্বশীল ব্যক্তি আমরা কাজ করছি ডিন ভেরিফিকেশনের কাজটা। তো এই 1 লক্ষ ব্যক্তিকে ডিন ভেরিফিকেশনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটাইতে হবে। যেমন আমরা অতীতে দেখা গেছে যে আমরা একজন ব্যক্তিকে রুট লেভেল থেকে সাইকেল হোল্ডার, এক্সিকিউটিভ, পিএইচডি এই ধারাবাহিক প্রক্রিয়ায় আনার ক্ষেত্রে তাকে কিন্তু আমরা ডুপ্লিকেট করতাম। তো সেমভাবে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে যত বেশি পরিমাণে ডুপ্লিকেশন করা যাবে এই ডিন অ্যাক্টিভেশন এবং ডিন ভেরিফিকেশন প্রসেসে, তত বেশি আমাদের কাজ গতিশীল হবে। আর ডিস্ট্রিবিউটরদেরকে ডুপ্লিকেশন করার অন্যতম মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক ফরম্যাটে স্পেসিফিক প্রোগ্রাম। যেমন আমি এর আগেও এক্সাম্পল দিয়েছিলাম যে ডিএসটিসিতে যেরকম স্পেসিফিক শিডিউল থাকতো, সেমভাবে আমাদের যদি এরকম স্পেসিফিক কোনো শিডিউল থাকে, যে স্পেসিফিক শিডিউলগুলোর মাধ্যমে আমরা আমাদের ডিস্ট্রিবিউটররা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে ডিন ভেরিফিকেশন কি, ডিন অ্যাক্টিভেশন কি, জনাব আলমাসউদ্দিন মেবি পল্টন থেকে লিখেছেন, ইনশাল্লাহ এগিয়ে যাবে আগামীর ডেস্টিনি, ইনশাল্লাহ এগিয়ে যাবে। তো ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন বা সার্বিক যেই ব্যাপার যেগুলো আছে, এগুলোতে আমাদের একটা ডুপ্লিকেটেড প্রসেসে যদি আগানো হয়, এটা আমাদের কাজকে আরও গতিশীল করবে। আর এই জন্যই দরকার স্পেসিফিক প্রোগ্রাম। তো আমি শুনেছি সম্ভবত আগামী শুক্রবার বিকাল 3টায় একটা প্রোগ্রাম বা এরকম কিছু মনে হয় রাখা হয়েছে। তো আশা করছি মালিক পক্ষ আমাদের আবেদনটি গ্রহণ করেছেন বা মালিক পক্ষ আমাদের বিষয়টি বিবেচনা করেছেন। তো আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি আবারও মালিক পক্ষের সকলের প্রতি বিনয়ের সহিত আবেদন করতে চাই, বিশেষ করে সার্বিক বিষয়গুলো যারা মনিটরিং করছেন, দেশের বাইরে থেকে যারা মনিটরিং করছেন, স্পেসিফিকভাবে জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক আছেন, এবং দেশে যিনি স্পেসিফিকভাবে মনিটরিং করছেন জনাব আশরাফুল আমিন, ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড হিসেবে যিনি আছেন, আপনাদের প্রতি এবং এর বাইরে আরও যারা আছেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, পরিচালক এবং সংশ্লিষ্ট অথরিটি যারা আছেন, সকলের প্রতি আবারও বিনয়ের সহিত আবেদন করছি, যদি আমাদের এই কার্যক্রমকে সুজন মৃধা লিখেছেন কাস্টমার কেয়ার নাম্বারটি দেওয়া জরুরি হয়ে পড়েছে। এখানে কিছু অফিসিয়াল
প্রসিডিওর আছে ওইটা মেনটেনের মাধ্যমে ইনশাল্লাহ এটা হবে। চিন্তিত হবেন না, খুব দ্রুতই আশা করি নাম্বারটা পেয়ে যাবেন। সমর চক্রবর্তী সুনামগঞ্জ থেকে লিখেছেন, বিভাগীয়ভাবে সেমিনার করা দরকার। হয়তোবা সামনে এগুলো হবে, তবে গ্লোবালাইজেশনের যুগে আসলে সেন্ট্রাল একটা অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস থাকলেই সেটা যথেষ্ট আমি মনে করি, বাকিটা ভবিষ্যতে বলে দিবে। এনিওয়ে, তো আমি যে জিনিসটা বলছিলাম, সাপ্তাহিক সুনির্দিষ্ট কর্মশালা থাকলে আমাদের যারা বর্তমান প্রেক্ষাপটে অ্যাক্টিভ হচ্ছেন ওনারা এসে বর্তমান সিস্টেম, বর্তমান পলিসি, বর্তমান বোর্ডের অ্যাক্টিভিটিস, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অ্যাক্টিভিটিস, ডিন ভেরিফিকেশন কি, ডিন অ্যাক্টিভেশন কি, একটা সুনির্দিষ্ট গাইডলাইন পাবেন এবং প্রত্যেকেই যার যার মতো করে একটা স্পেসিফিক ধারণা পাবেন এবং গাইডলাইন পাবেন। বিধায় আমাদের এই কার্যক্রমগুলো তখন কি হবে, ডুপ্লিকেশন প্রসেসের দিকে আগাবে। আর যত বেশি আমাদের ডিস্ট্রিবিউটররা এই কাজে ডুপ্লিকেট হবে তত বেশি টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটবে, এবং যত বেশি টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটবে তত বেশি আমাদের কাজটা গতিশীল হবে। এই বিশাল কর্মযজ্ঞটাকে একটা ফরম্যাটের ভিতরে নিয়ে আসার ক্ষেত্রে এই রকম একটি সাপ্তাহিক সুনির্দিষ্ট কর্মশালার কোনো বিকল্প নেই। সেটি হতে পারে ডিন ভেরিফিকেশন কর্মশালা বা ডিন অ্যাক্টিভেশন কর্মশালা অথবা ডেস্টিনির মত বিনিময় সভা, হোয়াট এভার ইট ইজ। বাকিটা মালিক পক্ষ আশা করছি সদয় বিবেচনা করবেন। আরেকটা বিষয়, এই মুহূর্তে মালিক পক্ষের কাছে আমাদের আবেদন, আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে এরকম একটা ভিডিও ক্লিপ আমাদের প্রয়োজন। আর এই কারণে আমাদের একটা স্পেসিফিক ফেসবুক পেজ এবং স্পেসিফিক ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলের প্রয়োজন, যেখানে যেমন ধরেন আপনারা একটা টিউটোরিয়াল যদি রেডি করেন 8-10 মিনিটের, যেখানে ডিন অ্যাক্টিভেশন এবং ডিন ভেরিফিকেশনের পুরো প্রসেসগুলো একদম হাতে ধরে ধরে টিউটোরিয়াল করা থাকবে, সেক্ষেত্রে এরকম একটি অনলাইন প্ল্যাটফর্মে যদি এরকম একটি ভিডিও ক্লিপ ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সরাসরি অফিসে এসে প্রোগ্রামের মাধ্যমে ডুপ্লিকেট হচ্ছেন ডিস্ট্রিবিউটররা, পাশাপাশি যারা সরাসরি অফিসে আসতে পারছেন না, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছেন না, ঢাকার বাইরে যারা আছেন, অনেকেই তখন এই অনলাইন থেকে ওই ভিডিওটি দেখে দেখে তারা ডুপ্লিকেট হতে পারবেন এবং টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশনটা আরও বেশি পরিমাণে হবে। তো সেই ক্ষেত্রে এরকম অনলাইন একটি ভিডিও ক্লিপ আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে দেওয়া যায় কিনা এ ব্যাপারে মালিক পক্ষের কাছে বিনীত আবেদন করছি। এর বাইরে মালিক পক্ষের কাছে আমাদের আরও একটি আবেদন, যে আমাদের মান্থলি পিএইচডি কনফারেন্স মনে হয় এখন শুরু করে দেওয়া জরুরি। যেমন ধরেন চাইলেই কিন্তু ইজিলি এখন কচি কাচায় পিএইচডি কনফারেন্স করাটা আমি মনে করি সম্ভব। 2020 সালের তলবি সভার পরে আমাদের তৎকালীন বোর্ড কিন্তু খুব ইজিলি 500 ডিস্ট্রিবিউটর মানে পিএইচডিদেরকে নিয়ে একটা সাকসেসফুল পিএইচডি কনফারেন্স করেছিলেন, যেটার আউটপুট হিসেবেই কিন্তু ধারাবাহিক প্রসেসে পরবর্তীতে বোর্ড গঠন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হয়ে আজকের এই পরিস্থিতি। তো সেই ক্ষেত্রে বর্তমানে তো অত্যন্ত ফার্টাইল সিচুয়েশন। 2020 সালে যে পরিমাণ বাটপার গোষ্ঠীর মানে বাধা ছিল, নোংরামি ছিল, বা তাদের প্রতিবন্ধকতার যেই অবস্থানগুলো ছিল, এখন তো এই বাটপারের গোষ্ঠী দৌড়ের উপরে আছে, এদেরই তো এখন লুঙ্গি জাঙ্গা নিয়ে টান পড়ছে, যার কারণে এখন আর এতটা বাধাগ্রস্ত করার মতো অবস্থায় বাটপারের গোষ্ঠী নাই। তো সেক্ষেত্রে 2020 সালের তলবি সভার পরে যদি 500 পিএইচডিকে নিয়ে পিএইচডি কনফারেন্স করা যায়, আই থিঙ্ক এখন 500 পিএইচডিকে নিয়ে আরও সহজেই পিএইচডি কনফারেন্স করা সম্ভব। সেক্ষেত্রে কচিকাচা অডিটোরিয়ামে চাইলেই কিন্তু পিএইচডি কনফারেন্স করা যায়। এই ক্ষেত্রে মালিক পক্ষের কাছে আমাদের আবেদন, মান্থলি পিএইচডি কনফারেন্স যদি আপনারা শুরু করে দেন, আমার মনে হয় এটা বর্তমান সময়ের জন্য সময়ের দাবি। এটি আমি এর আগেও একটি প্রোগ্রামে বলেছিলাম, আজকেও বলছি, জাস্ট একটু রিপিট হচ্ছে আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমি এক্ষেত্রে একটি এক্সাম্পল দিতে চাই। যেমন ধরেন আমাদের কিন্তু অনেক পিএইচডি এই মুহূর্তে অ্যাক্টিভ এবং তারা ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু ওনারা হচ্ছেন ওই যে ছড়ানো মুক্তার দানার মতো। বিষয়টি কীরকম, যেমন ধরেন একটা টেবিলে আপনার কাছে 100টা মুক্তার দানা রাখা আছে, সে ফর এক্সাম্পল, তো এটাকে কিন্তু কেউ মালা বলবে না বা এটা বিক্রয়যোগ্য হবে না। যখন এই 100টা মুক্তার দানাকে একটা সুতোর মধ্যে গাঁথা হবে, তখনই এটা হবে একটা মালা এবং তখনই এটা বিক্রয়ের উপযোগী হবে। তো আমাদের এই যে 400-500-1000 পিএইচডি এই মুহূর্তে মানে বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে একটা সুতোয় একটা মুক্তার মালার মতো গাঁথার জন্য রেগুলার মান্থলি পিএইচডি কনফারেন্স শুরু করাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নাই। এতে করে যে জিনিসটা হবে, আমাদের অনেক পিএইচডি আছেন যারা বর্তমান বোর্ড সম্পর্কে খুব একটা ধারণা তাদের নাই, বর্তমান অ্যাক্টিভিটিস সম্পর্কে খুব একটা ধারণা নাই, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট লিস্ট, ডিন অ্যাক্টিভেশন,
ডিন ভেরিফিকেশন এবং এই যে বাটপার গোষ্ঠীর নোংরামি সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে খুব একটা বেশি ধারণা নাই। তো এই যে তাদেরকে স্পেসিফিক একটা ধারণায়, মানে 2012 সালের ডেস্টিনি সম্পর্কে তারা ওই পিএইচডিরা ধারণা রাখেন, কিন্তু 2024 সালের ডেস্টিনি সম্পর্কে ধারণা কিন্তু ওনাদের নাই। তো ওনাদেরকে 2024 সালের ডেস্টিনি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এরকম ধারাবাহিক মান্থলি পিএইচডি কনফারেন্স যদি শুরু করা হয়, তাহলে পিএইচডিরাও কিন্তু ডুপ্লিকেটেড হবেন এবং প্রশিক্ষিত হবেন, কারণ ওনারাও দীর্ঘদিন কিন্তু প্রশিক্ষণের বাইরে। তো প্রশিক্ষিত একটা সেলস অর্গানাইজেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই পিএইচডি কনফারেন্সটাও হতে পারে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ব্যাপারেও মালিক পক্ষ আশা করি বিষয়টি বিবেচনা করবেন। আর এর আগেও আমি বলেছিলাম যে এই পিএইচডি কনফারেন্সে যদি অল ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আছেন উপস্থিত থাকেন, ক্রাউন এক্সিকিউটিভ যারা আছেন উপস্থিত যদি থাকেন, শেয়ার হোল্ডার যারা আছেন যদি উপস্থিত থাকেন, বোর্ডের যারা ডাইরেক্টর আছেন, বোর্ড অ্যাপয়েন্টেড চেয়ারম্যান সহ যারা যারা আছেন সবাই যদি উপস্থিত থাকেন, তাহলে দেখেন সবার সাথে সবার একটা অ্যালাইন হবে। আপনার হাইকোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান বলেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ডিরেক্টর বলেন, বর্তমান শেয়ার হোল্ডার বলেন, ডায়মন্ড এক্সিকিউটিভ পিএইচডি বলেন, এক্সিকিউটিভ সহ সামগ্রিক প্রেক্ষাপটে সবার সাথে সবার একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন তৈরি হবে, যেটা প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড এস্টাবলিশের জন্য দারুণ একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পিএইচডি কনফারেন্সটা মান্থলি করা যায় কিনা এ ব্যাপারে মালিক পক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আর এই পিএইচডি কনফারেন্সটা করলে আরও একটা কাজ হবে, সেটা হলো 5ই জানুয়ারির আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী, ওই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা হিসেবে কাজে লেগে যাবে। দেখবেন যে কোনো একটা প্রোগ্রাম করার আগে একটা প্রস্তুতি সভা করা হয়, যাতে ওই প্রোগ্রামটা বাস্তবায়ন করা যায় সহজেই। তো 5ই জানুয়ারি যদি আমরা সাকসেসফুলি একটা প্রতিষ্ঠাবার্ষিকী করতে চাই, মালিক পক্ষের অবস্থান থেকে এই সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে, আপনারা যদি 5ই জানুয়ারি একটা সাকসেসফুল প্রতিষ্ঠাবার্ষিকী করতে চান, সেক্ষেত্রে আগামী এই যে যেমন এই মাস এবং আগামী মাস নভেম্বর এবং ডিসেম্বর টানা 2 মাসে যদি আপনারা 2টা পিএইচডি কনফারেন্স করেন, তাহলে ওই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুলি বাস্তবায়ন হবে, কারণ এই 2টা পিএইচডি কনফারেন্স ওই প্রস্তুতি সভা হিসেবে কাজে লেগে যাবে। সেক্ষেত্রে আপনাদের কাছে বিষয়টি আমরা আবেদন রাখছি। অনেকগুলো বিষয় আছে, যেমন এই প্রোগ্রামে যদি আপনার মার্কেটিং প্ল্যানের ডেমনস্ট্রেশন হয়, প্রোডাক্ট লাইন নিয়ে আলোচনা হয়, ফিচার প্ল্যান ডিসকাশন হয়, দায় মুক্তির রোড ম্যাপ ডিক্লারেশন হয়, এরকম আরও অনেকগুলো বিষয় আছে। মানে শেয়ারিং কেয়ারিংয়ের মাধ্যমে একটা বন্ডিং তৈরি হবে। মানে আমাদের এই টোটাল নেটওয়ার্কটা তো এখন বিক্ষিপ্ত অবস্থায় আছে, তো এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ করার মাধ্যমে টোটাল নেটওয়ার্কটাকে আস্তে 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 একটা রিঅর্গানাইজ ফরম্যাটে নিয়ে আসা সম্ভব, মানে তাদেরকে একটা অর্গানাইজেশনাল শেপ দান করা সম্ভব। এই জন্যই প্রোগ্রামগুলো জরুরি। সাপ্তাহিক কর্মশালার মাধ্যমে ডিন ভেরিফিকেশন, পাশাপাশি পিএইচডি কনফারেন্সের মাধ্যমে যদি পিএইচডিদেরকে ডুপ্লিকেশন এই প্রসেসগুলো শুরু করা যায়, তো আই থিঙ্ক ইট উড বেটার। তো আইনি অবকাঠামো এবং সামগ্রিক বিষয়গুলোকে মেনটেনের মাধ্যমে কিভাবে, মানে আইনি অবকাঠামো এবং কোম্পানিগত অবকাঠামো সব কিছুকে মেনটেন করার মাধ্যমে কিভাবে এরকম কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া যায়, আশা করি মালিক পক্ষ বিষয়গুলো সদয় বিবেচনা করবেন। তো এটি গেল মালিক পক্ষের কাছে আমাদের আবেদন। তাহলে এবার আসেন দেখি আমাদের কি করণীয়। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, আমাদেরও কিন্তু বেশ কিছু করণীয় আছে। মানে মালিক পক্ষের অবস্থান থেকে একটা কাজ আছে যেটা ওনারা করে যাচ্ছেন, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, বিকজ আমরা এক্সিকিউটিভ অথরিটি না। আবার আমাদের কিছু কাজ আছে যেটা মালিক পক্ষের করার আসলে অবস্থানে মালিক পক্ষ নাই, সেটা হলো আমাদের টিম অর্গানাইজেশনের কাজটা আমাদের করতে হবে। মালিক পক্ষ তার টিম অর্গানাইজ করে দিবেন না, এটা আমাদেরই করতে হবে। আরও কিছু কাজ আছে, যে আমাদের পূর্বের যে চেইন অফ কমান্ডটা, এটা আমাদেরকে এখন এস্টাবলিশ করতে হবে। পূর্বের যে চেইন অফ কমান্ডটা, এটা এস্টাবলিশ করতে হবে দায় মুক্তির স্বার্থেই। আপনি খেয়াল করে দেখেন, যেই চেইন অফ কমান্ডে আমাদের প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেম চেইন অফ কমান্ডের মাধ্যমেই কিন্তু সেই টাকাটা ফেরতের প্রক্রিয়াটা সহজ হবে। যেমন একজন এক্সিকিউটিভ জানেন তার লেফট রাইটে কোথায় কোথায় কে কী বিনিয়োগ করেছে, এটা এত ইন ডিটেল ওনার পিএইচডি বা ওনার ডায়মন্ড কিন্তু জানেন না। তো সেই ক্ষেত্রে একজন ডায়মন্ড যদি পিএইচডিদের সহযোগিতা নেন, পিএইচডি যদি এক্সিকিউটিভের সহযোগিতা নেন, আর কোম্পানি যদি ডায়মন্ডদের সহযোগিতা নেয়, তাহলেই কিন্তু খুব ইজিলি টাকা সংগ্রহের মতো করে টাকা ফেরতের প্রক্রিয়ার ব্যাপারেও জিনিসটা ইফেক্টিভ এবং ফলপ্রসূ হবে। সো পূর্বের চেইন অফ কমান্ডটা এস্টাবলিশড আমাদের করা উচিত আমাদের বিনিয়োগ ফেরতের ফলপ্রসূ পরিকল্পনার স্বার্থেই। এটি আমাদের বিনিয়োগকারী হিসেবে কাজ। আর এই কারণেই আমাদের ডাউনলাইনদের সাথে যোগাযোগ শুরু করা উচিত, আপলাইনদের সাথে যোগাযোগ করা উচিত মান অভিমান ভুলে। অনেকে অবশ্য মান অভিমানের কারণে আপলাইনের সাথে যোগাযোগ করেন না, যে এতদিন কই আসিল এই সেই। তাহলে তো ভাই আপনি তো ওই বাটপারের মতো হয়ে গেলেন, বাটপারের দলের মতো হয়ে গেলেন।
এসব মান অভিমান রাখা যাবে না। মান অভিমান ভুলে সবার সাথে সবার যোগাযোগ করতে হবে। দ্বিতীয়ত, ডায়মন্ডের লিডারশিপ, ডায়মন্ড যারা আছেন তাদের লিডারশিপটাকে আমাদের এখন রিকভার করতে হবে। কেন? কারণ ডায়মন্ডদের লিডারশিপ 12 সালের পরে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। বাটপারের গোষ্ঠী পরিকল্পিতভাবে ডায়মন্ডের যারা ডায়মন্ড বা সিনিয়র লেভেলের যারা আছেন তাদের লিডারশিপটা নষ্ট করে দিয়েছে। কিভাবে? নেগেটিভ কাউন্সিলিং করে, যে ডায়মন্ডরা প্রতিষ্ঠানকে হেল্প করে না বা ডায়মন্ডরা প্রতিষ্ঠানের পক্ষে না, এরকম নেগেটিভ কাউন্সিলিং করে ডায়মন্ডদের লিডারশিপ তৃণমূলে নষ্ট করে দেওয়া হয়েছে। কেন? কারণ ডায়মন্ডের লিডারশিপ নষ্ট না করলে তো তৃণমূল কাছে আসবে না, আর তৃণমূল কাছে না আসলে তো তাদের কাছ থেকে টাকা টোকা বাইর করা যাবে না, ধান্দাপাতি হবে না, ফিকির হবে না। বুঝতে পারছেন না? এই কারণে ডায়মন্ডের লিডারশিপ নষ্ট করে দিয়ে, সিনিয়র লেভেলের লিডারশিপ নষ্ট করে দিয়ে, তাদেরকে মাঠ থেকে সরিয়ে দিয়ে ফাঁকা মাঠে তৃণমূলকে কাছে ডাকা হয়েছে এবং তৃণমূলের সাথে দহরম মহরমের মাধ্যমে তাদের কাছ থেকে আবার বিভিন্নভাবে ধান্দাপাতি করে টাকা টোকা কালেকশন করা হয়েছে। গত এক যুগের ইতিহাস তো আপনারা সেটা জানেন। তো এই যে ডায়মন্ড এবং সিনিয়রদের লিডারশিপ যেটা নষ্ট হয়ে গেছিল, এইটা এখন আবার আমাদেরকে কি করতে হবে? রিকভার করতে হবে, এবং এই রিকভারের কাজটা আমরাই করবো ইনশাল্লাহ। আর কি করতে হবে? হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সুপ্রিম অথরিটি এস্টাবলিশড করতে হবে। অলরেডি এটা হয়ে গেছে, বাটপাড়ের গোষ্ঠী তো এখন দরের উপরে আছে। মানে কেন এটা করতে হবে? আমি এর আগেও বলেছিলাম যে আমরা বিনিয়োগকারীরা কখন কাকে নেতৃত্ব দিব, কখন কাকে আমাদের শাসিত হওয়ার বা আমাদেরকে শাসন করার ক্ষমতা দিব, এটা আমরা সিলেকশন করব। তো এখন আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড একটা বৈধ অথরিটি। আমরা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড সহ সামগ্রিক প্রেক্ষাপটে যারা সমন্বয় করছেন, আমরা প্রত্যেককে আমাদের প্রতিষ্ঠানকে লিড দেওয়ার জন্য হাই ইফেক্টিভ অথরিটি আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি, এবং এটা যত বেশি আমরা দিব, মানে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড সহ সামগ্রিক প্রেক্ষাপটে যারা আছেন তাদের হাতকে আমরা যত বেশি শক্তিশালী করব, ততই বাটপাড়ের গোষ্ঠী দুর্বল হবে এবং ততই আমাদের প্রতিষ্ঠান তার স্বাভাবিক কার্যক্রমকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইজিলি কাজ করতে পারবে। তো এই জন্য হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অথরিটি এস্টাবলিশড করাটা, এটাও আমাদের এখন একটা কাজ। আরও একটা কাজ কি? সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন বাড়ানো। এটা আমি এর আগেও আপনাদেরকে একবার বলেছি। জনাব আল মাসুদ্দিন, আপনি ঠিকই বলেছেন। এমনও গল্প শুনেছি ডায়মন্ডগুলো লেভেলধারীদের নিচে এসে জয়েন করবে। ইউ আর এক্স্যাক্টলি রাইট। মানে ডিটোকে অ্যাসোসিয়েটসের বেকুবদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছিল জানেন? ওই বেকুবদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে এক সময় পুরা ডেস্টিনির 45 লাখ এসে আপনাদের নিচে জয়েন করবে, কারণ ডেস্টিনি তো নাই, ডেস্টিনি তো বিলুপ্তই করে দিবে। তারা এই ষড়যন্ত্র করছিল, তো যার কারণে ডায়মন্ড ক্রাউনরা নাকি তাদের নিচে এসে জয়েন করবে, আর এই মোটিভেশনে দালালগুলোও লুঙ্গি খুললা নাচছে। ইউ আর এক্স্যাক্টলি রাইট, এই স্বপ্নই তাদের দেখানো হয়েছিল। এনিওয়ে, যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়ায় আমাদের ক্যাম্পেইনটা বাড়াইতে হবে। যার যার আইডি থেকে, সেটা ফেসবুক লাইভের মাধ্যমে বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, ফেসবুক অ্যাক্টিভিটিসের মাধ্যমে বলেন, বা যারা অ্যাক্টিভিটি চালাচ্ছেন তাদের অ্যাক্টিভিটিগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলেন, হোয়াট এভার ইট ইজ, অ্যাক্টিভিটিস আমাদের বাড়াইতে হবে। আমি আর আগেও বলেছি, আজকেও বলছি যে আমাদের ধরেন এই মুহূর্তে অ্যাটলিস্ট ধরেন 10,000 ব্যক্তি বিজনেস শুরু হলেই অপারেটিংয়ে নেমে যাবেন, মানে সেলসে নেমে যাবেন। তো সবাই যদি যার যার আইডি থেকে এই ধরনের প্রপার অ্যাক্টিভিটিস চালায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ হবে এবং সব জায়গায় মেসেজ চলে যাবে। কারণ অনেকেই কিন্তু তৃণমূলের অনেকেই, মানে নন ডিস্ট্রিবিউটর যারা আছেন ডেস্টিনির বাইরে, তাদের কথা বাদই দিলাম, আমাদের ডিস্ট্রিবিউটর লেভেল বা বিনিয়োগকারী হিসেবে যারা আছেন 45 লাখের অনেকেই এখনও জানেন না যে প্রতিষ্ঠানের কাজ এত এগিয়ে গেছে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম যে এত গোছালোভাবে এগুচ্ছে, এটা অনেকে আমাদের ডিস্ট্রিবিউটররাই জানে না, বাইরের লোকরা জানবে কি? সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যার যার অবস্থান থেকে ক্যাম্পেইন চালাইতে হবে। আমি বিনিয়োগকারী হিসেবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, বাকি বিনিয়োগকারী যারা আছেন, যে আপনাদের অবস্থান থেকে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ফেসবুক অ্যাক্টিভিটিসটা শুরু করেন। এতে আমাদের প্রচারণা বাড়বে, কোম্পানির কাজ গতিশীলতা পাবে। আমাদের আরও একটা কাজ আছে। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আমাদেরকে যে সকল কাজ এই মুহূর্তে প্রস্তাব করবে বা যে সকল প্রোগ্রাম থ্রো করবে, এই সার্বিক কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য, সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদেরকে ঝাঁপায়া পড়তে হবে। যেমন এখন আমাদেরকে কি বলা হচ্ছে? ডিন ভেরিফিকেশন করেন। ওয়েল, আমরা করছি।
দেন ডিন অ্যাক্টিভেশনের কাজ আসলে ডিন অ্যাক্টিভেশনও করতে হবে। ডিন অ্যাক্টিভেশনের পাশাপাশি আরও অনেক কাজ হয়তো বা সামনে আসবে, সেগুলো আমাদের করতে হবে। 5ই জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকী, এটা আমাদের সাকসেসফুলি বাস্তবায়ন করতে হবে। অফিসিয়াল অ্যাক্টিভিটিসগুলোর ক্ষেত্রে যখন যেই ধরনের সিদ্ধান্ত আসে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঝাঁপায়া পড়তে হবে। এক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে এটাও আমাদের একটা গ্রেট রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আরও একটি কাজ আছে বিনিয়োগকারী হিসেবে আমাদের, অফিসমুখী হওয়া। ইয়েস, আমাদেরকে অফিসমুখী হতে হবে। আপনারা জানেন যে শুক্রবার কিন্তু এখন অফিস খোলা, এটা আপনাদের স্বার্থেই করা হয়েছে। কারণ অনেকে চাকরি করছেন, অনেকে ব্যবসা করছেন, অনেকে বিভিন্ন কাজে জড়িত আছেন, যার কারণে আপনারা অনেকেই হয়তোবা ওয়ার্কিং ডেইজে আলিসে বা বিভিন্ন কার্যক্রমে আসতে পারেন না। কিন্তু শুক্রবার যেহেতু অফ ডে, অফিস খোলা রেখেছে আলিস সেন্টারের কর্তৃপক্ষে যারা আছেন তারা। সো আমি মনে করি এই একটা দিন আমাদের প্রত্যেকের অন্তত 1 ঘন্টার জন্য হলেও আসা উচিত, এসে ঘুরে যাওয়া উচিত, পরিস্থিতি দেখা যাওয়া উচিত। আর পাশাপাশি এখন যেহেতু সম্ভবত প্রোগ্রাম রিলেটেড অ্যাক্টিভিটিস শুরু হচ্ছে, হয়তো বা সুনির্দিষ্টভাবে সাপ্তাহিক প্রোগ্রামও শুরু হতে যাচ্ছে শুক্রবার, আমি যতদূর ধারণা করছি বা শুনতে পেরেছি যেটা। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলে আপনারা যারা দীর্ঘদিন ডেস্টিনির সাথে সম্পৃক্ত ছিলেন না, বাইরে ছিলেন, তো আপনারা প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলে, 2-3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করলে আপনারা ধীরে ধীরে বর্তমান কার্যক্রমের ধারাবাহিকতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন এবং সেই অনুপাতে আপনি আপনার পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নিতে পারবেন। কারণ ডেস্টিনির বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা না নিয়ে আপনি তো অ্যাডজাস্ট করতে পারবেন না। মানে অ্যাডাপ্টিবিলেশনের একটা ব্যাপার আছে। আপনি এতদিন ধরেন যিনি গত 1 যুগ ছিলেন না, হঠাৎ করে এসে আপনি তো অ্যাডাপ্টিবিলেশন মানে অ্যাডাপ্টিবিলিটির একটা ব্যাপার আছে, এটা আপনি তো অ্যাডজাস্ট করতে পারবেন না। সো 2-3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করার মাধ্যমে আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এই ক্ষেত্রে শুক্রবার দিনটা হতে পারে আমাদের জন্য একটা পারফেক্ট ওয়ে। আরেকটা বিষয় হইতে হবে, কি হইতে হবে, আমাদের প্রফেশনাল হইতে হবে। যে ওই যে ধরেন ডিন ভেরিফিকেশন কোনো একটা কাজ আটকে গেল, এতে হতাশ হওয়ার কিছু নাই, অপেক্ষা করতে হবে, ঠান্ডা মাথায় জিনিসটা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আবার ধরেন ওই বাটপারের গোষ্ঠী হঠাৎ কোনো একটা কী করলো, এই করলো, সেগুলো, এতেও আবার হতাশ হওয়ার কিছু নাই। মানে আমাদেরকে অলওয়েজ প্রফেশনাল থাকতে হবে। অবস্থা খুব একটা ভালো হলেও আমাদের এত আনন্দিত হওয়ার কিছু নাই, আবার মাঝে মধ্যে একটু কার্যক্রমে বাধা সৃষ্টি হলেও আমাদের হতাশ হওয়ার কিছু নাই। প্রফেশনাল ওয়েতে আমাদের কাজগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ওই যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের একটা উদাহরণ দিয়েছিলাম, যারা 5 ম্যাচ সিরিজের 4 ম্যাচ সিরিজে জিতে গেল, লাস্টের ম্যাচটা আরও প্রফেশনালি খেলে, বলেছিলাম এর আগে একবার, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের প্রফেশনাল হইতে হবে। তো এবার অফ টপিকে 2টা আলোচনা সেরা নেই। শৈশব, ওই যে ইঞ্জিন শহীদ, আপনারে বলতেছি, আপনি তো লাইভ টাইপ করেন শুনানির পরে, তো আজকে মনে হয় করবেন, তো কালকে শুনানি হইলো, কালকে আপনি একটা লাইভ করলেন না, এটা কোনো কথা হইলো? আপনি তো জানেন আমি আপনার একনিষ্ঠ ভক্ত, আমি আপনার সব লাইভ কোটাই কোটাই দেখি, বাম্বু যদিও দেই, কিন্তু একনিষ্ঠ ভক্ত তো আপনার। তো সেই ক্ষেত্রে আপনি লাইভ টাইপ না করলে হয়? আশা করি আপনি আজকে লাইভ করবেন। লাইভ করবেন, আপনি এরকম লাইভ টাইপ না করলে আমরা আপনার এই ধর্ম কেমনে, বাম্বু দেবো কেমনে? আপনি যে বেকুব এটা আমরা প্রমাণ করবো কেমনে? লাইভ টাইপ করতে হইব না? তো এইভাবে হাত গুটে বসে থাকলে কিন্তু হবে না। সেই সব আপনি আপনার ইঞ্জিন স্টার্ট দেন, ইঞ্জিন বন্ধ রেখেন না, লাইভ চালায় যান। আর মনীষ সাহ, সিরা মনীষ সাহ, আপনার পায়জামার ফিতা ঝুলানি না লাইভ অনেকদিন ধরে দেখি না, এটা একটা দুঃখজনক বিষয়, আমরা খুব মিস করতেছি। মানে আপনি পায়জামার ফিতা ঝুলাইয়া ভুঁড়িটা চেগাইয়া যে লাইভগুলা করেন না, এগুলা খুবই মনোহর এবং খুবই বিনোদনদায়ক করে। তো আপনি অনেকদিন ধরে লাইভ টাইপ করেন না, মানে গর্তে হান দেয়া বসে আছেন, মনকষ্টে আছেন, এটা বুঝতে পারতেছি আমরা। এই যে ডায়মন্ড মিটিং হয়, বোর্ড মিটিং হয়, তারপরে ডিন ভেরিফিকেশন হয়, ডিন অ্যাক্টিভেশন হয়, আপনি খুব মনে, আপনার চিত্ত বিকল, খুবই কষ্টে আছেন, বুঝতে পারতেছি। তো যাই হোক, কষ্টে থাকেন আর যাই হোক, আমাদের একটু বিনোদন দিয়েন, মাঝে মধ্যে ফিতা টিতা ঝুলাইয়া ভুড়ি চেগাইয়া দুই একটা যে একটা লাইভ টাইপ করেন, আমরা একটু মজা টজা পাবো আর কি। আর ওই ছাগলের এটারে নিয়ে তো তেমন করার কিছু নাই। কালকের লাইভ টাইপ দেখলাম, এখন মোটামুটি মানে ওই যে হোসেন প্রেমী হয়ে গেছে কইলাম না, এখন রফিকুল আমিনের লগে হোসেন এই নামটাও লাগায় বাটপারে আর কি। ছাগলের হাসানে এতদিন মানে রফিকুল আমিন প্রেম ছিল, এখন হোসেন প্রেমও জাগছে, সমস্যা নাই। এই বাটপারদের বাকি প্রেম আমরা জাগামো, কইছিলাম না? ওই যে আরও যারা যারা আছেন, যেমন জেনারেল হারুন, যে জনাব আশরাফুল আমিন, জনাব গফরানুল হক সহ আরও যারা যারা আছেন, সবার প্রতি এই দালাল গোষ্ঠীর প্রেম জাগবো, আমরা সেই চেষ্টা এবং সেই অ্যাক্টিভিটিসই চালাইতেছি। যাই হোক,
অফ টপিকের দ্বিতীয় আলোচনা, সেটা হলো আমাদের ডেস্টিনি প্রিন্টিং প্রেস। এটা নিয়ে এর আগে আমি একবার মালিক পক্ষের সাথে এই লাইভ জনিত বিষয়ে মালিক পক্ষকে আবেদন জানিয়েছিলাম, আজকেও আবেদন জানাচ্ছি। বিশেষ করে যেহেতু ফাউন্ডার ডিরেক্টরদের মধ্যে যারা প্রবাসে আছেন তাদের গার্জিয়ান হিসেবে বা মুরব্বী হিসেবে জনাব জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক খুব ডেসপারেট ওয়েতে এবং অত্যন্ত এগারলি প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তো আপনার প্রতি বিনীত আহ্বান করছি, আমাদের ডেস্টিনি প্রিন্টিং প্রেসটা এই মুহূর্তে এমন একটা অবস্থানে আছে যে এটা এখন অনেকটা গার্জিয়ানলেস অবস্থায় পড়ে আছে। তো এর আগে যেহেতু এটা নিয়ে আলোচনা করেছিলাম, এই জন্য এটার তাত্ত্বিক বিশ্লেষণে গেলাম না ইন ডিটেলে। এটা যে কে এম দাস লেন আর কি, গোপীবাগের কে এম দাস লেনে এটা আছে। তো এই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমরা আসলে এটা টেক অফ করার ঝুঁকিটা নিতে পারি না, এই জন্য যে আসলে অনেক জিনিস খোয়া গেছে। এখন অফিসিয়ালি মালিক পক্ষের অবস্থান থেকে আপনারা যদি ইনভেন্টরি না করেন, তাহলে আমাদের বিনিয়োগকারী হিসেবে আমরা যারা অফিসিয়াল অথরিটি নই, আমরা তো এখানে হাত দিতে পারি না, সেক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ে যাব। তো সেই ক্ষেত্রে আপনারা মালিক পক্ষের অবস্থান থেকে যদি অফিসিয়াল একটা ইনভেন্টরি করেন এবং সকল বিষয়ে একটা পরিদর্শন করে নেন, দেন আমরা হয়তো বা আপনাদের সাথে সহযোগী হিসেবে মাঠে নামতে পারি, কারণ এটি একদম খালি অবস্থায় পড়ে আছে। মেহেরপুর থেকে জুবায়েদ আহমেদ শাম্মী লিখেছেন, এই সপ্তাহের ভিতরে মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট চাই। ইয়েস, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট চাই, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা বিজনেস শুরু করতে চাই। তো যেটা বলছিলাম, ডেস্টিনি প্রিন্টিং প্রেস, এটার ক্ষেত্রে মালিক পক্ষে যারা আছেন, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার বিনীত দৃষ্টি আকর্ষণ করছি। তারপর দেশে যারা আছেন তাদের ভিতরে যেহেতু কোঅর্ডিনেশন করছেন এই মুহূর্তে অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এর বাইরে অনারেবল ফাউন্ডার ডিরেক্টর দেশের বাইরে যারা আছেন সহ ওনাদের সহ যারা বোর্ডে আছেন, এবং অনারেবল চেয়ারম্যান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, আপনাদের সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি এই বিষয়টিতে একটা ফোকাস করেন এবং পুরো বিষয়টিকে একটা অফিসিয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে এনে একটা ইনভেন্টরি যদি করার উদ্যোগ নেন, সেই ক্ষেত্রে এই জায়গাটি যে গার্জিয়ানলেস অবস্থায় একেবারে মানে অভিভাবকহীন অবস্থায় খালি পড়ে আছে, তখন সেটি কিভাবে প্রতিষ্ঠানের পক্ষে বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আনা যায়, সেই ক্ষেত্রে আমরা বিনিয়োগকারীরা হয়তো বা তখন আপনাদের সাথে অ্যালাইন করে মার্চ করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। তো এবার আবার মূল আলোচনায় চলে আসি। এখনকার পরবর্তী পয়েন্ট হলো মামলার ক্ষেত্রে 11ই নভেম্বর হ্যান করেঙ্গা তেন করেঙ্গা হাতি মারেঙ্গা বাঘ মারেঙ্গা লেকিন কুছ নেই মারেঙ্গা, বিষয়গুলো ওই রকম দিকেই যাচ্ছে। অনেকেই আশা নিয়ে বসে আছেন। আসলে আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন এটা আরও লেট হবে। কেন লেট হবে? মানে এখন আয়োর মানে জেরা চলছে, তারপরে তো ধরেন যুক্তিতর্ক, সাফাই সাক্ষী, রায় লেখা বা অন্যান্য সামগ্রিক বিষয় আছে। যাই হোক, বাকিটা আইনি প্রক্রিয়াতে যারা সম্পৃক্ত আছেন, বাংলাদেশের জুডিশিয়ারি ফরমেশনের অ্যাক্টিভিটিসেই বোঝা যাবে কী হবে। বাট আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন যেটা, যে আসলে এটা আরও সময় লাগবে, এবং ধারাবাহিক প্রসেসে যা যা হওয়ার, এই যে আয়োর সাক্ষী, তারপরে যুক্তিতর্ক উপস্থাপন, সাফাই সাক্ষী, রায়, এগুলো ধারাবাহিকভাবে হবে। এবং আমার ধারণা এই রায়ে আসামি পক্ষ যারা আছেন ওনাদের প্রত্যেকের জেল জরিমানা হবে, এবং তারপরে হয়তোবা জামিনের আবেদন করে যারা আছেন তারা হয়তোবা তখন বের হতে পারবেন। তার মানে এই প্রক্রিয়াটা মেনটেন করে একটা ফরম্যাটে আসতে আমার মনে হয় আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে। এটা 11 তারিখে যে সব সমাধান হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। বাকিটা সময় বলে দিবে। তো মামলাজনিত বিষয় নিয়ে যারা 11 তারিখের আশা নিয়ে বসে আছেন, আপনারা আশাহত হইয়েন না যদি 11 তারিখে ভালো কিছু না হয়। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দিলাম, ওই যে গরিবের কথা তো বাসি হইলে ফলে, এখন তো কথা শুনতেছেন না, মাইন্ড করতেছেন মনে মনে, আবার গালাগালিও করতেছেন যে নেগেটিভ কথা কয়, কিন্তু 11 তারিখের পরে যদি খোদা না করুক ভালো কিছু না হয়, আরও লেট হয়, ওই তখন কিন্তু ঠিকই আপনারা মানে আফসোস করবেন। তো এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন আর কি। মানে বাম্বু যেহেতু খাইবেন, আগে থেকেই সালা বেঁধে রাখেন যাতে ব্যথাটা কম লাগে। শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা পরামর্শ দিয়ে রাখলাম। যাক, বাকিটা সময় বলে দিবে। সমস্যার সমাধান হয়ে গেলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু
বেসিক অ্যাজাম্পশন যেটা আমার, এটা এত দ্রুত হবে না, আরও কিছুদিন সময় লাগবে। এনিওয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের এই প্রোগ্রাম এবং আজকের এই সামগ্রিক আলোচনা। কারণ ডেস্টিনির এই সার্বিক প্রেক্ষাপট এবং সার্বিক বিষয়গুলো এতটা গোছালো পর্যায়ে যাদের হাত ধরে আজকে এসেছে, তাদেরকে ধন্যবাদ না জানালে আসলে অকৃতজ্ঞ আমরা হব। তো আমরা অকৃতজ্ঞ নই, আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। বিশেষ করে অল ফাউন্ডার ডিরেক্টরের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, এই জন্য যে দেশের বাইরে যারা আছেন, তারা দেশের বাইরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তেই কনসার্ন আছেন সার্বিক কার্যক্রমগুলোকে গতিশীল করার লক্ষ্যে, শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেসপারেট ওয়েতে সহযোগিতা করে যাচ্ছেন। আমি স্পেসিফিকভাবে লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার নাম স্পেসিফিকভাবে নিতে চাই, কারণ উনি সার্বিক বিষয়গুলো অ্যাজ এ গার্জিয়ান, মুরব্বী হিসেবে খুব ডেসপারেটলি এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সব জায়গা থেকে মনিটরিং করছেন। এই জন্য ওনার প্রতিও ধন্যবাদ। জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আজকের এই ডেস্টিনির এই পর্যায়ে আসার পেছনে আপনাদেরও ভূমিকা আছে। ধন্যবাদ জানাতে চাই যারা তলবি সভার মাধ্যমে আজকের ডেস্টিনিকে একটা অফিসিয়াল প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনের প্রতিও অশেষ অশেষ শ্রদ্ধা, এই জন্য যে আপনারা তলবি সভার মাধ্যমে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। তলবি সভাটা আনুষ্ঠানিকভাবে না হলে আজকের এত দূর আসতো না। এর বাইরে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। অনেক প্রতিবন্ধকতার মাঝেও আপনি আমাদের সার্বিক কার্যক্রমকে সুপারভাইজ করছেন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্পেশালি ধন্যবাদ জানাতে চাই ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আশরাফুল আমিনের প্রতি। আপনি গত 3 মাসে আমাদের কার্যক্রমটাকে অত্যন্ত গতিশীল একটা ফরম্যাটে নিয়ে এসে ডেস্টিনিকে চালুর একেবারে দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। ইভেন আমরা এখন ডিন, সিআইডি ভেরিফিকেশন করতে পারছি। ইভেন অনেকে তাদের বিজনেস সেট আপ লেফট রাইট তাদের সার্ভারে দেখতে পাচ্ছেন। এই যে এত দ্রুততম সময়ে এত ভালো একটা ফরম্যাট আপনি তৈরি করতে পেরেছেন ডেস্টিনির অ্যাডমিনিস্ট্রেশনাল কার্যক্রমে, এই জন্য আপনার প্রতি স্পেশাল থ্যাঙ্কস। অল শেয়ার হোল্ডার, অল ডাইরেক্টর, বোর্ডের যারা ডাইরেক্টর আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ 2020 সালে তলবি সভার পর থেকে আজ পর্যন্ত এটাকে টেনে নিয়ে আসতে গিয়ে আপনারা অনেকেই অনেক বাধার সম্মুখীন হয়েছেন, অনেকে মামলার সম্মুখীন হয়েছেন। আমি জনাব জাকির হোসেন কিসলু আপনার নাম নিতে চাই, কারণ এই প্রতিষ্ঠানটাকে তলবি সভার মাধ্যমে টেনে নিয়ে এত দূর আসতে গিয়ে আপনি প্রতারক চক্রের, ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীর প্রতারক চক্রের মামলার শিকার পর্যন্ত হয়েছেন, হেনস্থা হয়েছেন। তো আজকের এই ডেস্টিনির এই অবস্থানে আসার পিছনে নিঃসন্দেহে আপনারও যথেষ্ট ত্যাগ এবং পরিশ্রম আছে, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের বাকি ডাইরেক্টরদের প্রতিও কৃতজ্ঞতা, অ্যাকসেপ্ট ফিতাজুলাইন্না সিরামনির, কারণ সে ডেস্টিনির এই বোর্ডের বিরুদ্ধে সরাসরি কাজ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম। সো সিরামনিরের জন্য কোনো ধন্যবাদ হবে না। ক্রাউন এক্সিকিউটিভ, ডায়মন্ড এক্সিকিউটিভ সহ সকল পিএইচডি এবং সকল এক্সিকিউটিভ সহ সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ দীর্ঘ 12 বছর অসংখ্য প্রতিবন্ধকতা সত্ত্বেও কেউই ডেস্টিনির বিরুদ্ধে যাননি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা করেননি এবং প্রতিষ্ঠানের পক্ষে সরাসরি সম্পৃক্ত না থাকলেও পেছন থেকে সাপোর্ট দিয়ে গেছেন। এই জন্য সকলের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। ডেস্টিনির আজকের এই ভালো অবস্থানের জন্য 45 লাখ পিপল, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধুমাত্র দালাল গোষ্ঠীর বাটপারগুলো এবং ডেস্টিনি বিলুপ্তির সাথে জড়িত বাটপারগুলো ব্যতীত। ধন্যবাদ জানাচ্ছি পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা, আপনাদের প্রতি। আপনারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, প্রতিনিয়তই আলিস সেন্টারে আপনারা শ্রম দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আগেও যা বলেছিলাম এখনও তাই বলবো, আপনাদের কি করতে হবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো পরামর্শ দেব না, আপনারাই ভালো জানেন আপনাদের কি করতে হবে। এখন ডিন ভেরিফিকেশন বলেন, ডিন অ্যাক্টিভেশন বলেন, এগুলো আপনারা করবেন কি করবেন না সেটি আপনাদের উপর। সার্বিক কার্যক্রমে কোনটা করবেন কোনটা করবেন না সেটার সম্পূর্ণ এখতিয়ার আপনাদের উপর, সেই ইচ্ছা এবং সেই এখতিয়ার আপনাদের আছে।
সেক্ষেত্রে আপনাদের প্রতি পরামর্শ একটাই থাকবে, ওই যে আমি সবসময় যা বলি আজকেও তাই বলবো, যে আপনারা সবার কার্যক্রমটাকে ইভালুয়েশন করেন। আলিস সেন্টার বলেন, ডায়মন্ড এক্সিকিউটিভদের কার্যক্রম বলেন, নতুন বোর্ডের কার্যক্রম বলেন, ডিন অ্যাক্টিভেশন বলেন, ডিন ভেরিফিকেশন বলেন, ওই বাটপার গোষ্ঠীর জামিন টামিন নিয়ে যে লাফাইতেছে সেগুলোর কার্যক্রম বলেন, সব কিছুকে ইভালুয়েশন করেন এবং সবার কার্যক্রমকেই মনিটরিং করেন এবং সার্বিক কার্যক্রমকে মনিটরিং করে নিজের বিচার বিবেচনা দিয়ে যেটাকে যুক্তিসঙ্গত এবং সঠিক বলে মনে হয় সেটাই বাস্তবায়ন করেন। আপনাদের প্রতি এটাই থাকবে আমার আহ্বান, বিনিয়োগকারী হিসেবে, একজন বিনিয়োগকারী হিসেবে আরেকজন বিনিয়োগকারীর প্রতি, বা আপনার প্রতি বিনিয়োগকারী হিসেবে আপনার প্রতি, এটাই আমাদের আহ্বান থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি আমাদের নতুন যেই আপডেট ফরম্যাট, যে ডিন এবং সিআইডি ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের কাজগুলো করা যাচ্ছে, সামনে হয়তো আমরা আরও বেটার সার্ভিস প্রতিষ্ঠানের কাছ থেকে পাবো। আর প্রতিদিনই তো আপডেট আসছে, নেক্সট লাইভে হয়তো বা আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।